আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মঞ্চিত নিয়মিত আয়োজন কথোপকথনে। আসসালামু আলাইকুম আহমতুল্লাহ। আজকে এই মুহূর্তে আমাকে যারা শুনছেন, আমার ভাই বন্ধু, আপনাদের সকলকে আমার শুভেচ্ছা। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারকে হটিয়ে যে ইউনিসীয় বাহিনী ক্ষমতায় এসেছেন, এরপরেই শুরু হয়ে আসলে জেল হত্যাকাণ্ডের তাণ্ডব। সেখানে সর্বপ্রথম শহীদ হন বগুড়ায় 4 জন আওয়ামী লীগ নেতা, রংপুরে 3 জন, এছাড়াও বাংলাদেশের বিভিন্ন কারাগারে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের জেলা, থানা, ওয়ার্ড পর্যায়ের নেতাদেরকে প্রচন্ড অত্যাচার করেই হাসপাতালে না নিয়ে গিয়ে জেলখানার ভেতরে হত্যা করা হয়। তারই ধারাবাহিকতায় আমি আজ থেকে 2 মাস আগে একটা ভিডিও করেছিলাম যে ঢাকার কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে বাংলাদেশের সমস্ত জেলা উপজেলা থেকে আওয়ামী লীগের যেসব নেতাদেরকে ধরে আটক করা হয়েছে তাদেরকে কেরানীগঞ্জে নিয়ে এসেছে এবং সেখানেই চলবে জেল হত্যাকাণ্ড। আপনারা চাইলে আমার ভিডিওটি নিচে গিয়ে দেখে নিতে পারেন। এবং তাদের মধ্যেই ছিল এই নুরুল মজিদ রহমান এবং আমাদের তোফায়েল আহমেদ ভাইয়ের ছবিও ছিল, সেটা দেখতে পারেন। এবং আপনারা এই মুহূর্তে জানেন যে তাদের কার সাথে কি হয়েছে, জানাজা হতে দেয়নি, কিভাবে বাধা প্রদান করেছে, কিভাবে কি করেছে, এমন কি চিকিৎসার ক্ষেত্রে কি ব্যর্থতা দেখিয়েছে এই সরকার। আপনি এগুলো নিজেরাই শুনলেন ওনার ছেলের মুখ থেকে। এখন আসুন ছোট্ট করে একটা জিনিস জানি। এই যে আমাদের নুরুল মজিদ, আমাদের সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রী, শিল্পমন্ত্রী, ওনাকে মৃত্যুর পরে ওনার লাশের উপরে আপনার হাতকড়া পরানো ছিল। আচ্ছা, আপনারা একটু চিন্তা করেন। আমি বললাম আপনাদের সাথে, আমি স্বীকার করলাম যে আওয়ামী লীগ পৃথিবীর সবচেয়ে ফ্যাসিস্ট, সবচেয়ে খারাপ দল, আমি স্বীকার করে নিলাম। আওয়ামী লীগ 1971 সালে যে যুদ্ধ অপরাধীদের বিচার করেছে, সেই যুদ্ধ অপরাধী যারা বাংলাদেশ চায়নি, সেই যুদ্ধ অপরাধীদের যে বিচার করেছে, তাদের যে ফাঁসি হয়েছে অনেকের, তার মধ্যে দেখেন গোলাম আজম, উনি 9 মাস, গোলাম আজম 9 মাস বারডেম হাসপাতালে ছিলেন ক্যাবিনে। ওনাকে তো কোনো হাতকড়া পরিয়ে রাখা হয় নাই, উনি বারডেম হাসপাতালে মারা গেছেন। দেলোয়ার হোসেন সাইদি, উনি বারবার পিজি হাসপাতালে যেতেন আসতেন, পিজি হাসপাতালে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, কিন্তু ওনাকে হাতকড়া পরিয়ে রাখা হয়নি যখন চিকিৎসা চলছে। মারা যাওয়ার পরে হাতকড়া তো বহুত দূর কা বাদ। এছাড়া আপনার এই যে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, কাদের মোল্লা বলেন, কাকে হাসপাতালে বা জেলখানায় বা কোর্টে নেওয়ার সময় হাতকড়া পরানো হয়েছে? এদের কাউরে হাতকড়া পরানো হয়নি। আপনার একটা জিনিস মনে আছে, সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যখন বিচার হয়, তখন সে লকআপে থেকে তৎকালীন মন্ত্রীকে ডাক দিয়ে বলে, জানেন এই এদিকে আয়, তুই নাকি এখন হয়ে গেছস। আর তখন আমাদের সেই স্বরাষ্ট্রমন্ত্রী স্যার বলে কথা বলছিলেন। তো মানবাধিকার কি আওয়ামী লীগ দেখিয়েছিল নাকি? তাহলে আজকে কেন এই যে ভিআইপি যারা আছে, এই যে দেশের মুক্তিযুদ্ধের পক্ষে যারা কথা বলছে, যারা মুক্তিযুদ্ধ করেছে, তাদেরকে আপনি জেলখানায় নিতে, থানায় নিতে, কোর্টে নিতে, পিচমোড়া হাতের হ্যান্ডকাপ দিতে হবে, মৃত্যুর পরে তাদের লাশটাকে আবার হ্যান্ডকাপ দিয়ে বেঁধে রাখতে হবে। ওই খালেদা জিয়াকে কি বেঁধে রাখা হয়েছে? কিন্তু সারা জীবনে হসপিটালে ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আরো যারা আছেন, কয়জনকে এইভাবে হসপিটালে ওনাদেরকে হাতকড়া পরিয়েছিলেন, বা কয়জনকে কোর্টে নেওয়ার সময় হাতকড়া পরিয়েছিলেন? এই জিনিসগুলো একটু চিন্তা করতে হবে। এই জিনিসগুলো একটু চিন্তা করুন, একটু ভেবে দেখুন যে আসলে কি আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছিল নাকি এরা ফ্যাসিস্ট। বাংলাদেশের কোন লোক এই বিষয়ে কোনো কথা বলছে না, সবাই নিশ্চুপ, কেউ কিছু বুঝছেন না, হয়তো বুঝেও চুপ করে আছেন। তো এই 2 জনের পরে বাকি কারা? তার মানে কি সেই যে আমার 2 মাস আগের যে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জের এই কেন্দ্রীয় কারাগারে যে জেল হত্যা হচ্ছে, সেটার প্রতিফলনে কি ঘটছে? এ পর্যন্ত 3 জন গিয়েছে, আরো আছে প্রায় 20 জনের মতো। একে একে করে কি সবাই মারা যাবে? সবাই কি ডেঙ্গু, ডায়রিয়া, হার্ট অ্যাটাক করেই মারা যাবে তাহলে? আর আমরা নিশ্চুপ বসে দেখব? এর বিষয় হচ্ছে 12ই ফেব্রুয়ারি নির্বাচন কি হচ্ছে? আপনারা যারা নির্বাচনে ভোট দেওয়ার জন্য ব্যতিব্যস্ত, আর আপনারা যারা ক্যাম্পেইন নিয়ে ব্যতিব্যস্ত, অথবা যারা এই নির্বাচনকে ঠেকানোর জন্য ব্যতিব্যস্ত, আপনাদের কাছে কি এখন পর্যন্ত বাংলাদেশে একটি নির্বাচন হবে সেই রকমের আমেজ আপনারা কি দেখতে পাচ্ছেন? আপনাদের কাছে কি মনে হচ্ছে যে একটি সুষ্ঠু, স্বাভাবিক, গ্রহণযোগ্য মাত্রার নির্বাচনের জন্য আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র,
আমাদের রাজনীতি এই মুহূর্তে তৈরি হয়ে বসে আছে? আমার কাছে তা মনে হয়নি। কেন মনে হয়নি? দেখেন, বাংলাদেশে 1991 পরবর্তী যত নির্বাচন হয়েছে, 90 পরবর্তী সমস্ত নির্বাচনের সাথে সরাসরিভাবে আমার সম্পৃক্ততা ছিল। আমি কখনো নির্বাচনে প্রার্থী নই, আমি সাধারণ একজন রাজনৈতিক কর্মী এবং ভোট আমি দিয়েছি, ভোটের ক্যাম্পেইন আমি করেছি। ভোটের সময়ে কেন্দ্রের ভেতরে পুলিং এজেন্ট হিসেবে থেকেছি, নেতাদের সাথে কাজ করেছি, নেতৃত্বের সাথে কাজ করে জনগণকে ভোট দিতে ভোট কেন্দ্রে নিয়ে গিয়েছি। সুতরাং ভোট সম্পর্কে, বাংলাদেশের ভোট সম্পর্কে আমার কিন্তু অভিজ্ঞতা রয়েছে। আমরা দেখতাম 1-2 মাস আগ থেকে সাজ রব অবস্থা, মানে ভোটের আগে আগে মানে অনেকটা ঈদের আমেজ শুরু হয়। কিন্তু এবার মানুষের মধ্যে ভোট সম্পর্কে কোনো ধরনের আনন্দ কাজ করছে না, বরং মানুষ ভাবছে এই নির্বাচন দেশকে, সমাজকে কোথায় নিয়ে যাবে। দেশের যে স্ট্রাকচারের উপরে দাঁড়িয়ে বাংলাদেশটি স্বাধীন হয়েছে, 53 বছরে বাংলাদেশ দেশের মানুষকে চরম দরিদ্র অবস্থা থেকে একটা মধ্য আয়ের দেশে পরিণত করেছে। যে দেশের মানুষ এটি গামছা নিয়ে স্কুলে হাটে রওনা দিত, 3টি খন্দক পার হয়ে মানুষ বাজারে যেত, স্পেয়ার একটা লুঙ্গি নিয়ে যেত। ঢাকা থেকে চট্টগ্রামের দিকে সকালে রওনা দিলে বিকালেও আপনি গিয়ে পৌঁছবেন কিনা সেটার কোনো নিশ্চয়তা ছিল না। সেই ঢাকা, চিটাগং বলেন, উত্তরবঙ্গ বলেন, দক্ষিণবঙ্গ বলেন, বাংলাদেশের যেই কোনো অঞ্চলে বলেন, ওয়েললি কানেক্টেড। এখন আর ফেরির যুগ নেই। তাহলে এইরকম একটা দেশে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে একটা পরিবর্তন আসবে। যেই কোনো রাজনৈতিক দল, মত, পথের মানুষ আসতে পারে, কিন্তু বর্তমানে বাংলাদেশে যা হচ্ছে এটা সেটাকে ইন্ডিকেট করে না। কেন করে না? দেখেন, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে যখন আপনি বাদ দিলেন, তখন বাংলাদেশের 50% মানুষ অটোমেটিক নির্বাচন থেকে বন্ধ হয়ে গেছে। এখন পৃথিবীর কাছে আপনি যদি এই নির্বাচনটিকে গ্রহণযোগ্য করতে হয়, এটিকে একটি মানুষের নির্বাচন হিসেবে দেখাতে হয়, এটা মানুষের পছন্দ করার মতো প্রার্থী আছে সেটা যদি দেখাতে হয়, তাহলে কিন্তু জনগণের পার্টিসিপেশন লাগবে। শেখ হাসিনার আমলে 2024 নির্বাচনে একমাত্র আওয়ামী লীগ ছাড়া অন্য বড় দলগুলো, বিশেষ করে জামাতে ইসলামী, জাতীয় বিএনপি প্রার্থী হয়নি। যার কারণে যেটা হয়েছে, এই নির্বাচনগুলোর গ্রহণযোগ্যতা কম হয়েছে। এখন আপনারাও কি শেখ হাসিনাকে ফলো করবেন? যে শেখ হাসিনা যেভাবে কম মানুষ নিয়ে নির্বাচন করেছে, আপনারাও তাই করবেন? তাহলে আপনাদের জুলাইয়ের দরকার কি ছিল? এতগুলো মানুষের জীবন নষ্ট করার দরকার কি ছিল? 7.5% অর্থনীতি প্রবৃদ্ধির দেশকে 3%-এ নামিয়ে আনার দরকার কি ছিল? কি দরকার ছিল বাংলাদেশের ইতিহাসকে ধ্বংস করার? কি দরকার ছিল বাংলাদেশের 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার যে সূতিকাগার 32 নম্বরকে ভাঙার? তাহলে আপনারা এত কিছু করে আপনারা কি করলেন? আপনারা নিজেরা প্রতিষ্ঠিত হইতে চেষ্টা করলেন। তা আপনাদের এই প্রতিষ্ঠার পর আর কি কোনো শক্তি পৃথিবীতে নেই? আর কি কোনো শক্তি বাংলাদেশে আসবে না? তখন যদি আপনাদেরকে এইভাবে কচুকাটা করে, তাহলে আপনারা যাবেন কোথায়? আসুন নির্বাচনের কথা বলি। এই যে মনে করেন নির্বাচনটি একটি ম্যানুফ্যাকচারিং নির্বাচন হচ্ছে। দেখেন, আমার নাঙ্গলকোটে বিএনপির প্রার্থী ছিল আব্দুল গফুর ভূঁইয়া। তিনি আগেও এই কনস্টিটিউয়েন্সি থেকে নির্বাচন করে এমপি হয়েছেন। তাকে এবার ঘোষণা করা হলো যে তিনি আমেরিকান নাগরিক, তিনি নির্বাচন করতে পারবেন না। কারণ আমাদের নাঙ্গলকোটের এই আসনটিতে যিনি জামাতে ইসলামী থেকে দাঁড়িয়েছেন, তিনি হলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাবেক। তারপরে আসেন মঞ্জুরুল হাসান মুন্সি, যিনি কুমিল্লাতে তিনি দাঁড়িয়েছেন। তিনি আগেও এমপি ছিলেন, আগেও তিনি সংসদে গিয়েছেন। এবার তাকে ঋণ খেলাপি বলে শেষ মুহূর্তে এসে বন্ধ করে দেওয়া হলো। সেখানে যে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তিনি হলেন হাসনাত। তাহলে হাসনাত আব্দুল্লাহ। এইভাবে আপনি সারা বাংলাদেশে খোঁজ নিয়ে দেখেন, আমি জানি এইরকম 7 থেকে 8 জন লোক ব্রিটিশ সিটিজেন থাকা অবস্থায় নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং তাদের প্রার্থিতা বৈধ হয়েছে। তারা কোনো প্রমাণও দেখাতে পারে নাই যে তারা ব্রিটেনের নাগরিকত্বটি সারেন্ডার করেছে। ইভেন তারেক রহমান সাহেবও তার
যে নির্বাচনী হলফনামা ওখানে বলেননি যে উনি ব্রিটিশ সিটিজেন ছিলেন, আমরা জানি তিনি ব্রিটিশ সিটিজেন ছিলেন। তাহলে যদি বিদেশি নাগরিকত্ব থাকার কারণে কোনো মানুষের নির্বাচনে অযোগ্য হতে হয়, সেটি প্রথমে হওয়ার কথা ছিল জনাব তারেক রহমানের, কিন্তু তার বেলায় এই আইনটি কার্যকর হয়নি। এই আইনটি যাদের বেলায় কার্যকর হয়েছে তারা মানে নেহায়েত জামাতকে অথবা এনসিপিকে অথবা জামাত জোটকে শুধুমাত্র মানে একটা ফেভার দেওয়ার জন্যই এই কাজটা করা হয়েছে। তো এইভাবে আপনি যখন নির্বাচন কমিশন, সরকার এবং আদালতকে ব্যবহার করে আপনার কোনো একটা বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য চেষ্টা করবেন, তখন মাঠের মানুষের কাছে এটাকে আর নির্বাচন মনে হবে না। মনে হবে যে আমি ভোট দেই বা না দেই, আমরা আর মামুরা একসাথে কিন্তু সংসদে যাব, যেই হোক আমরা একসাথে সরকার গঠন করব। এই রকমের একটি নির্বাচন বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পর, একটা গণবিক্ষোভের পর, একটা তত্ত্বাবধায়ক সরকার বলেন আর অন্তর্বর্তী সরকার বলেন 2 বছরের কাছাকাছি বা 1.5 বছরেরও অধিক সময় থাকার পর ডক্টর ইউনূস এবং আসিফ নজরুল লুচ্ছাদের মতো লোকেরা যারা প্রতিদিন গলা পাঠাতেন, তারা ক্ষমতায় থেকে যখন একটি নির্বাচন করতে ব্যর্থ হয়, তখন দেশ, জাতি, সমাজ কোন দিকে যাবে সেটি একটি বড় প্রশ্ন। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, আপনারা জানেন যে যদি 12 ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, 5 দিন বা 6 দিনের মধ্যে একটি সরকার গঠন হয়, সেই ক্ষেত্রে নতুন সরকার ক্ষমতা গ্রহণ করে রাষ্ট্রের দায়িত্ব পালন কারা করবে, কারা বিদেশে যাবে, কারা এমপি হবে, কারা মন্ত্রী হবে, কারা প্রেসিডেন্ট হবে, সেটা নির্বাচিত দল ঠিক করে। কিন্তু ডক্টর ইউনূস আগামী বছরের মার্চ মাসে জাপান সফরটি তৈরি করে রেখেছেন। তার মানে কি, আগামী বছরের মার্চে মানে যদি ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন হয়, আপনাদের কি ধারণা মার্চ পর্যন্ত সময় ডক্টর ইউনূস ক্ষমতায় থাকবে? এটা তো কোনো মানুষ বিশ্বাস করে না, কিন্তু ডক্টর ইউনূস বিশ্বাস করে। কেন করে? কারণ এই নির্বাচনটি ফেব্রুয়ারি মাসে হবে না, মার্চ মাসেও হবে না, এপ্রিল অথবা জুনে এই নির্বাচনটিকে ট্রান্সফার করে নিয়ে নেওয়া হবে। এবং আরো একটি খেয়াল করে দেখেন বিষয়, যে বাংলাদেশে যে একটি এসএসসি পরীক্ষা হয়, যেটি মার্চ মাসে হয়, সেটাকে ইতিমধ্যে জুন মাসে ট্রান্সফার করার ব্যবস্থা করা হয়েছে। কেন জুনে? কেন? কারণ হচ্ছে মে মাসের শেষের দিকে বা জুন মাসের প্রথম দিকে কোনো একটা সময়ে নির্বাচন করার সরকারের ইচ্ছা। কারণ ডক্টর ইউনূস পৃথিবীর বিভিন্ন দেশের কাছে রাষ্ট্রের যে স্বার্থ বিক্রি করার বন্ড সই দিয়ে এসছে, আমেরিকা সহ পৃথিবীর বড় বড় শক্তির কাছে তিনি যে বাংলাদেশকে বন্ধক দেওয়ার যে খত দিয়ে এসছে, সেটি এখনো পূরণ হয়নি। বিশেষ করে বন্দর স্থানান্তর, আরেকটি নতুন বন্দর প্রতিস্থাপনের ব্যবস্থা, এবং বার্মার করিডোরের ব্যবস্থা, এবং সেন্ট মার্টিনটি পাকাপাকিভাবে আমেরিকা বা অন্য কোনো শক্তির হাতে তুলে দেওয়ার ব্যবস্থা, এটা করতে তার আরো 2-3 মাস সময় লাগবে। সেই কারণে এই নির্বাচনটি ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাস, এপ্রিল মাস নয়, মে অথবা জুনের দিকে ট্রান্সফার করা হচ্ছে। এর ফলে বাংলাদেশের মানুষ যারা ইনফর্মড, যারা জানেন, যারা বোঝেন, যারা প্রশাসনের খোঁজ খবর রাখেন, তারা বুঝতে পারছেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের যে হাক ডাক হচ্ছে, অসারের তর্জন গর্জন সার, এটা হচ্ছে সেই রকম একটা বিষয়। যতই জনগণকে দেখানো হোক আন্দোলনের ভয়ে, জনচাপে, পৃথিবীর চাপে এবং তারেক জিয়ার সাথে তার একটা মানে প্রতিশ্রুতির চাপে তিনি নির্বাচনের কথা বলেছেন বটে, তবে তিনি এমন একটা অবস্থা তৈরি করে রেখেছেন হাটে মাঠে ঘাটে, যে কোনো লোক সুষ্ঠু নির্বাচনের আশা করতে পারছেন না। যার কারণে কয়েকদিন পরে এই তারেক জিয়াই বলবেন, এই অন্যান্য দলরাই বলবেন নির্বাচনের কোনো পরিবেশ নেই, এই নির্বাচনকে আরো কয়েক মাস পিছিয়ে দেওয়া হোক। সেই আশায়, সেই ভরসায় এখন নির্বাচন একটা দোলাচলের মধ্যে পড়ে গেছে। আমরা বিশ্বাস করি না 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে। 15 ফেব্রুয়ারি 1996 সালে একটি নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনটি টিকেনি। ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ভালো কোনো মাস নয়, কারণ এই মাসটি এটা কুফা মাস। ডক্টর ইউনূস সেই কুফায় পাড়া দিয়েছে, পরবর্তীতে বুঝতে পেরে এখন সেই কুফা মাস থেকে মে জুনের দিকে তিনি
স্থানান্তর হচ্ছেন। সেই গরমের দিনে কানফাটা গরমে নির্বাচন করার জন্য তিনি বদ্ধপরিকর হয়েছেন। এবং যারা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করছেন, তাদেরও গায়ে চর্বি জমে গেছে। এসির বাতাস খাওয়া, ভালো ভালো গাড়িতে চড়া, পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করা, এই লোকটা তারা আর সামলাতে পারছেন না। ভাবলেন যত বেশি নিয়ে নেওয়া যায়। তো এইরকম একটা অবস্থায় বাংলাদেশটাতে নির্বাচন বলতে যে প্রহেলিকা আমরা শুনছি, সেটা আসছে না। দ্বিতীয়ত, যেখানে আওয়ামী লীগ নেই, স্বাধীনতার মার্কার নৌকা নেই, সেই নির্বাচন মানুষ আজকে হোক দুদিন পরে হোক বর্জন করবে। এই নির্বাচনে বাংলাদেশের 50% অধিক মানুষ নির্বাচন কেন্দ্রে ভোট দিতেই যাবেন না। সুতরাং আপনারা ধরে নেন এই 12ই ফেব্রুয়ারির নির্বাচন হবে না, এটি মে জুনে চলে যাবে। এবং যদি হয়ও সেই নির্বাচনে জনগণ ভোট দিতে যাবে না। ফেব্রুয়ারি হোক আর জুন হোক, এটা বর্জন, বর্জন এবং বর্জন। আরো একটি বিষয়, বাংলাদেশে তেলসমতির আরেকটি নির্বাচন, সেটি বলে হা না নির্বাচন। সেই হা না নির্বাচন কারা দিয়েছেন? অবৈধ সরকার। দুটি সরকার হা না নির্বাচন দিয়েছেন। সেই দুটি সরকারকেই বাংলাদেশের সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করেছে। একবার এরশাদ জিয়াউর রহমান দিয়েছিলেন 5ম সংশোধনী, বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কর্তৃক অবৈধ ঘোষিত হয়েছে। অর্থাৎ জিয়াউর রহমানের শাসনকালকে অবৈধ ঘোষণা করে যেসব কর্মকাণ্ড হয়েছে সেগুলোকে ফার্স্ট অ্যান্ড ক্লোজ ট্রানজাকশন হিসেবে ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি সেটাকে ওপেন করা হয়নি, কিন্তু সরকারকে অবৈধ করা হয়েছে। পরবর্তীতে 6ষ্ঠ সংশোধনীতে জিয়াউর রহমানের পর এরশাদ যে ক্ষমতা নিল, সেই এরশাদের ক্ষমতাটিকেও যখন চ্যালেঞ্জ করা হয়, সুপ্রিম কোর্ট, বাংলাদেশের সর্বোচ্চ আদালত, এরশাদের সরকারকেও নাল অ্যান্ড ভয়েড অবৈধভাবে অবৈধ ঘোষণা দিয়েছে। এই এখন যে হানা ভোট দিচ্ছেন, এই হানা ভোট দেওয়া এই সরকারকেও ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে অবৈধ সরকার হিসেবে ঘোষণা করা হবে। তাদের কবর পিটিয়ে তাদের শাস্তি কার্যকর করা হবে। আর যারা বেঁচে থাকবে তাদেরকে খেজুর গাছের সাথে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হবে। আমি আশা করি বাংলাদেশ হাইকোর্ট সেই রকমের একটি আইনের দিকেই যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনাদের যাদের বয়স 50 থেকে 60 বছরের মধ্যে এবং আমার মতো যারা শৈশব গ্রামে কাটিয়েছেন, তারা মোরাল্লে সবাই শুনেছেন ময় মুরব্বী দাদা দাদির কাছ থেকে কতগুলো কথা। চুল কি বাতাসে পেকেছে, বা হাওয়া খেয়ে কি আমরা বুড়ো হয়েছি, দেশে আসলে কলিকাল, ছাগলে চাটে বাঘের গাল, কত কিছু দেখলাম, হায়রে কলিকাল, কিসে কি হচ্ছে, বেগুন গাছে, মানে এই সমস্ত নানা রকম যে প্রবাদ, যে সেই প্রবাদগুলো যারা শুনেছেন, হয়তো শৈশবে তাদের কাছে এই বিষয়গুলোকে কথার কথা মনে হয়েছে, বা নেহায়েত যাকে বলা হয় বৃদ্ধদের সেই অপ্রয়োজনীয় এবং অপাঙ্ক্তেয় বুলি হিসেবে মনে হয়েছে। কিন্তু যারা এই সময়টিতে, সে গত 17 মাসে যাদের বয়স 50 থেকে 60 বছরের মধ্যে হয়েছে, জীবনযুদ্ধে যারা কিছুটা অভিজ্ঞতা অর্জন করেছেন এবং গত সেই 20, 25, 30 বছরের রাজনীতির উত্থান পতন দেখেছেন, তারা যদি গত 17 মাসের রাজনীতির যে পরিবর্তন, রাজনীতির যে ঘটনা প্রবাহ এবং রাজনীতিতে যা কিছু ঘটেছে সেই বিষয়গুলো এখন মনে করার চেষ্টা করেন, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জিনিস দেখার পরে আপনাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো এসেছিল, সেই প্রশ্নগুলোর সঙ্গে শৈশবে সেই ময় মুরব্বীদের কথাগুলো একটু স্মরণ করেন, দেখবেন মিলে গেছে। যখন হঠাৎ করে একেবারে অনেকগুলো নতুন রাজনৈতিক মুখ এসে আপনাদের সামনে হাজির হলো, গাল ঝুলিয়ে, ঠোঁট ঝুলিয়ে, তারপরে মাথা ঝাঁকিয়ে, বাবরি দুলিয়ে আপনাদেরকে নানা রকম ওয়াজ নসিহত করা শুরু করলো, আপনারা তখন অনেকেই বলেছেন যে পুরন পাগলের ভাত নেই, নতুন পাগলের আমদানি। সাহস করে অনেকে প্রকাশ করতে সাহস পাননি, তারপর অনেকে বাধা দিতে পারেননি। কিন্তু এই দৃশ্য দেখে আপনাদের অনেকেরই অঙ্গ জ্বলে গেছে, মেজাজ গরম হয়ে গেছে যে কি হচ্ছে। তারপর আপনারা কতগুলো শব্দ শুনেছেন, কতগুলো বাক্য শুনেছেন, যাদের হাতে ক্ষমতা রয়েছে, সেই বাক্যগুলো শোনার পর আপনাদের রাগ হয়েছে, মেজাজ গরম হয়েছে, সারা শরীরে চুলকানি হয়েছে। সুসরার পাতা ঘষে দিলে যেভাবে
মানুষের শরীরে চুলকানি হয়। গত 17 মাসে এরকম অনেক দৃশ্য, সেই অনেক দৃশ্য আপনারা দেখেছেন, শুনেছেন, যেগুলো শোনার পরে বিরক্তি আপনাদেরকে রীতিমতো বৃদ্ধ বানিয়ে ফেলেছে। এই সমাজে এই শব্দগুলো ছিল না। ডাস্টবিন, পলিথিন আপা, এই শব্দগুলো কখনোই ছিল না। আরো কত রকম আজে বাজে শব্দগুলো এই সমাজে অনেকের জন্য অপরিহার্য হয়ে পড়েছে। তো যেটা বলছিলাম যে গত 17টি মাসে আমাদের হাজার বছরে যে রাজনীতির কৃষ্টি কালচার, সেই কৃষ্টি কালচারে এই দেশে কি করা সম্ভব, অর্থাৎ একজন রাজা কি করতে পারেন, এবং আমাদের জনগোষ্ঠী বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে কি ধরনের রাজনৈতিক আচরণ করে, কখন বিদ্রোহ করে, কখন বিপ্লব করে, কখন সফল হয়, কখন ব্যর্থ হয়, এটি মোটামুটি সেটেলড। নতুন করে রাজনীতির একজন ছাত্র হিসেবে, ইতিহাসের একজন ছাত্র হিসেবে আমি যেটা বলতে পারি, এই বাংলাদেশে রাজনীতির অঙ্গনে নতুন কোনো কিছু ঘটবে না, ঘটার সম্ভাবনা নাই যেটি অতীতে ঘটেনি। শুধু স্থান কাল পাত্র ভেদে কিছু ব্যতিক্রম ঘটনা ঘটবে, কিন্তু মানুষের যে আকাঙ্ক্ষা, আশা, এবং সেই আশা আকাঙ্ক্ষা অনুযায়ী তাদের যে বিদ্রোহ, প্রেম, ভালোবাসা, রাজনীতিকে আঁকড়ে ধরা, ক্ষমতার পট পরিবর্তন ইত্যাদি বিষয়ে নতুন প্রেক্ষাপট রচিত হতে পারে। যেমন একটা সময় যখন সরকারের বিরুদ্ধে যুদ্ধ করা হতো শত শত বছর আগে, যেমন তিতুমিরের বাঁশের কেল্লা, তো তিনি ওই সময় একটা বিরাট দুর্গ তৈরি করে ফেলেছিলেন বাঁশ দিয়ে। আর তার যারা বাহিনীর সদস্য ছিলেন ইংরেজদের বিরুদ্ধে, তারা যুদ্ধ করেছিলেন, এবং সেই যুদ্ধের 90% অস্ত্র ছিল তাদের লাঠি। অল্প কয়েকটি তলোয়ার ছিল, বেশ কয়েকটি ঘোড়া ছিল। এটি দিয়ে ইংরেজদের কামানের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছেন। তারা বোঝার চেষ্টা করুন, সেই তিতুমিরের বাঁশের কেল্লা, বাঁশের লাঠি, অল্প কয়েকটি তলোয়ার এবং ঘোড়ার জায়গাতে এসে যদি 2024 সনে আপনি এই যে গণ অভ্যুত্থান, গণ বিপ্লবের কথা চিন্তা করেন, তাহলে দেখবেন যে ইংরেজ সৈন্যদের হাতে যেভাবে ওই আমলের অত্যাধুনিক অস্ত্র ছিল, তার পরিবর্তে এই আমলে অন্য কোনো অস্ত্রশস্ত্র, মানে আমেরিকান তৈরি, রাশিয়ার তৈরি দামি অস্ত্রশস্ত্র ছিল, এসএসএফ এর হাতে ছিল, পুলিশ, আর্মি, বিডিআর এর হাতে ছিল, এবং ওইগুলো মোকাবেলা করার জন্য তিতুমিরের সৈন্যদের মতো এ যুগের বিদ্রোহীরাও অনেকে অস্ত্র যে হাতে তুলে নিয়েছিলেন, এবং আরো অস্ত্র যে তাদের প্রস্তুত ছিল, এবং তারা যে একটা দীর্ঘমেয়াদী গেরিলা যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিলেন, এটি এখন ওপেন সিক্রেট। এই এতটুকু পার্থক্য, মানে কিন্তু ওই যে তিতুমিরের যে আকাঙ্ক্ষা ছিল আর এই যুগের বিপ্লবীদের যে আকাঙ্ক্ষা ছিল, এইগুলোর মধ্যে 19-20 নেই। ইংরেজের আগে মুঘল জামানাতে বেশ কয়েকবার বাঙালি জেগে উঠেছিল, এবং বাঙালিরা মুঘলদের সময়টিতে প্রথম জেগে উঠেছিল শের শাহের নেতৃত্বে, তারপরে জেগে উঠেছিল ঈশা খার নেতৃত্বে, তারপরে জেগে উঠেছিল মুসা খার নেতৃত্বে, ঈশা খার পুত্র। মুঘলদের আগে সুলতানি আমল, সেই দীর্ঘ সুলতানি আমলে মানে অনেকে, ফখরুদ্দিন মোবারক শাহ থেকে শুরু করে বহু সংখ্যক রাজনৈতিক নেতৃবৃন্দ তারা কিন্তু বিদ্রোহ করেছিল। তার আগে সেন যুগ, মানে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির আগে সেন যুগ, সেন যুগের আগে পাল যুগ, 400 বছর আগের যে পাল যুগ, পাল যুগের আগে 100 বছরের যেটাকে বলা হয় মাৎসান্যায়, 100 বছরের মৎস্যান্যায়ের আগে সেই থানেশ্বরের রাজা হর্ষবর্ধনের রাজত্ব, হর্ষবর্ধনের রাজত্বের আগে শশাঙ্কের রাজত্ব, এই তো ইতিহাস। আর এর আগে যদি আপনি আরো 5000 বছর আগে চলে যান, তাহলে সেই মহাভারতের যুগে জগদত্তের শাসন ছিল। তো সেই যে জগদত্তের যুগ থেকে আজকের ডক্টর মোহাম্মদ ইউনূসের যুগ পর্যন্ত বাঙালির যে স্বাধীনতার আশা আকাঙ্ক্ষা, রুখে দাঁড়ানোর আকাঙ্ক্ষা, এই সবগুলোই সেম, 19-20 নেই। নতুন করে কোনো কিছুর যাকে বলা হয় এখানে স্কোপ নেই। এর কারণ হলো মানুষের যে হিউম্যান বডি আর মাইন্ড, এটা চিরায়ত। মানুষের আত্মা কখনো মরে না। এই আত্মা একসাথে তৈরি হয়েছে, সেই সমস্ত আত্মাগুলো, রূহগুলো একসাথে তৈরি হয়েছে। এই আত্মাগুলো আল্লাহ